আচ্ছা, আমি সিআইডি অফিসার, কিছু জিজ্ঞাসাবাদের জন্য আসছি। কোন স্যার? আচ্ছা, কিভাবে মারা গেল কেউ বলতে পারবেন? আমার কালকে বিকেলবেলা করতে বিয়ে ভাই, আমি বেলাদিন নদীর বাগাস খাইনি, আপনি আমার নদীর বাগাস খাওয়াই। আমি মেয়ের বাবার কাছ থেকে 500 টাকা নিয়ে সেই নগর বাড়ি কাটে গেছি, সেখান থেকে বাগাস মাছ কিনে এনেছে খাওয়াইছি। রাত্রে 2 পিস বাগাস দিয়ে ভাত খাইছে। মেয়ের বাড়ি বলে যে আপনি এখানে খাবে যার মন চাচ্ছে কয়টা কাল খাবো। আমার ভাই বোর কালকে খাওয়ার পড়া তার হলে না কেমন করে রাত্রি জানটা মারা গেছে। আমি সকালবেলা ওর উঠার ভাব ভঙ্গি না দেখি, কারণ ও তো মেলা সকালে উঠে ফজরের নামাজ পড়ে। এখন ও মা, কত বেলা হয়ে গেল, ও আর ওঠে না। এত ডাক দে, ও দরজা খোলে না। দরজা ধাক্কা দিছি, দরজা একাই খুলে গেল। ঘরে যাই দেখি মরি রয়েছে। আচ্ছা, মানে ও মারা যাওয়ার আগে লাস্ট ফোন কল কার ছিল সেটাকে জানেন? জানিনি তো, মনে করেন যে রাতের বেলা তো দেহি বুডুর বুডুর করে কথা কয়। কার সাথে যে কথা কয় গেম্বা করে কমো স্যার। আমরা খুবের পারবো না রে স্যার, আমি ফোনের ব্যাপারে খুব একটা জানিও না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের জানা মতে ওনার কি কারোর সঙ্গে ঝগড়া বা কথা কাটাকাটি এমন কিছু হয়েছিল? না না, ও তো সেই ভালো স্যার, কোনোদিন কারোর সাথে ঝগড়া করে না। কারোর সাথে একটা কথা কিচ্ছু কয় না, জোরে করে গুলো শব্দই করে না। কোনোদিন কারোর সাথে ঝগড়া ঝাঁটি কুচ্ছু লাগতে না। সবসময় আমার ফেস ফেস ঘুরতে আর বোবো বোবো করে ডাকতে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমরা লাশটা ময়না তদন্তের জন্য নিয়ে যাব, ঠিক আছে? আর পরবর্তীতে যদি কোনো জিজ্ঞাসাবাদ করার দরকার হয় তাহলে আমরা আবার আসব। এই, তোমরা লাশটাকে গাড়িতে তোলো। জীবন, জি ভাবি বলেন। তোকে একটা কথা কর আছে। এই অসময়ে ফোন দিলেন, কি বলবেন? জীবন রে, একটা দুঃখের কথা আছে। ভাবি, আপনি কাঁদতেছেন, কি দুঃখের কথা আমাকে খুলে বলেন। জীবন, সূচনা না মরে গেছে। কি? মারা গেছে মানে? আরে জীবন, জানিস রাতের বেলা ভালো মানুষ ঘুমাইসলি, সকাল যেই হয়েছে ও তো প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ি, তারপর ঘুরতেন বেড়ায়। কিন্তু হঠাৎ দেখি কি ও আর ঘুরতেন বাড়াচ্ছে না, বেলা 8টা 10টা বেজে যাচ্ছে। ও মা, পরে যে ডাক দিয়েছি ওর আর কোনো সারা শব্দ নেই। দরজা খুলে ঢুকে দেখি ও মরে পড়ে রয়েছে রে। না ভাবি, আমি এটা বিশ্বাস করি না। সূচনা মারা যেতে পারে না ভাবি। শোন জীবন, যা হওয়ার তো হয়ে গেছে, কাদাকাটি করে কি করব, তোকে শোনাতে চাইছিলাম না। তারপরে ভাবলাম তোর বউ যদি না শোনাই তো কেমনি হয় কো। ভাবি, আমি এই প্রবাসে আর থাকবো না। আমি কালকেই যেভাবেই হোক আমি দেশে আসতেছি। এই, দেশে এসে কি করবো? এদিক তো মনে কর যে দামন টামন হয়ে গেছে, খালি খালি আসলে পরে মনে কর যে বেতন বেতনগুলি কাটা যাবে নি, টেকা মেকা পাঠা দিবার বোনা নে, অনেক পড়ি থাক। এ ভাই, ভাই রে, এ শোন, এখন এটা একটা দুর্ঘটনা, এগুলি মানিয়ে নেওয়া লাগে। দেখ সূচনা, আগের দিন বিকেলবেলা আমার কাছে মেয়ে ভাই, আমি ইলিশ মাছ খাবো, 8 দিন ইলিশ মাছ আরেন গা,
আমি যাই ইলিশ মাছ নিয়ে আসলাম, মনে হয় মেয়েটার খাওয়ার ইচ্ছা হয়েছিল। মাছ টাছ দিয়ে ভাত খাইয়ে ভালো মানুষ আমার সাথে গল্প গুজব করে যায় শুনে। সকালবেলা আর বেলা বাজা ডাকিয়ে ডাকিয়ে ওঠে না, তো উঠেই না। লাস্টে কি করব, দরজা ভাঙিয়ে ভিতরে যায় দেখে মরে রয়েছে। তুই মানিয়ে লে ভাই, মানিয়ে নিয়ে আর তোর আসার কাম নেই, দেশে আসলে খরচ বাড়ি যাবি নি। এত খরচ করবো কে? সামনে বিয়ে শাদি করা লাগবি, টাকা পয়সা গোছানো লাগবি না? টাকা পয়সা গোছানো লাগবি, সেই চিন্তা কর। আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল, এনে তুই বা কাজে কি করবো? কষ্ট কি আমারে কম আসছে? লোক কথা কম। না ভাবি, যাই হোক, আমি যেভাবে হোক আমি আমি আমার যত টাকা লাগে আমি কালকেই দেশে আসতেছি। কেটে দিছে। কেটে দিছে? হ্যাঁ, কি করলে? কষ্ট যেভাবেই হোক কাল দেশে আসবি। কি যন্ত্রণা কত, এই দেশে আসলে তদন্ত মদন্ত করবি নি, কেউ তো কিছু করতে যায় সাপ বাইর হয়ে যাবে নি। নাশ কর সিংহ বুলবুলি মেডেল, চিন্তা করে না, এক ব্যবস্থা করবই, যে কোনো একটা কায়দা করি। হ্যাঁ, ওয়েট বলে দেবো। শোনো, এলাকার লোহে সোহে যেমনি ধামা চাপা দিবি পারিছি, হ্যাঁ, ওর সোহে ধামা চাপা দিতে পারবো। আরামে আসো। চল। ভাইয়া, ভাবি, ভাইয়া, জীবন কাঁদিস না, যে যাবার সে তো চলে গেছে, এখানে কাজে তো আর কোনো লাভ নাই। ভাইয়া, ও মারা গেল কেমনে? সে এক করুণ কাহিনী রে আমার কাছে। আগের দিন বিকেলবেলা আমার করছে কি, ভাইজান আমার না ইলিশ মাছ খাবার মনে করছে, আপনি হাটে যায় একটা ইলিশ মাছ আনেন না। আমি তোর ভাবি কইলাম, তোর ভাবি কয় কি হাটে যাও, তুমি হাটে যাই বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসো, জীবনেও কিছু খাবে চায় না, নিচের মুখে আজকে খাবে চাচ্ছে। আমি ইলিশ মাছ নিয়ে আসলাম, তোর ভাবি রাত্রি কাছে বসাইয়ে একটা দুটো করতে করতে 3টে মাছ খাওয়ালি, আরও দিবের তাহলে করলে কি ভাবি থাক একবারে অত খাবো না, কালকে খাবো না। সেই মানুষটা রাত্রি শুয়ে রয়েছে, সকালবেলা উঠে মরে রয়েছে। জানিস, তোর ভাই সুসন্নার কোনো আবদার ফেলতি না, যখন যে আবদার করেছে আমি আর তোর ভাই শুনেছি। ও কত আদর করেছি, নিজের মেয়ের মতে বুকে আগলা রাখছি, কুটিটা কাম করবি দেয়নি। জানিস রে, আগের দিন আমার সাথে কত গল্প, তুই প্রবাসতে না আসলে কত কিছু করবি, তো ভালো মন্দ রাইতে খাবি, আমার কাছে কত গল্প করলি। জানিস জীবন, লোকজন দরজা ধাক্কা দিলাম, কথা বললাম উঠলি না, কিন্তু দরজা যখন ধাক্কা দিলাম দরজা একাই খুলে গেল। ব্যাপারটা বুঝলাম না, কি করবো ক? আমরা দুই বুড়া বুড়ি বাড়িতেই, পরে মানুষজন ডেকে নিয়ে আসি, দাবন কাবনের ব্যবস্থা করে। আমার মনে হয় কি ভাই, মনে হয় তুই পাইছিলে যে আমি মরে যাবো, যার কারণে ও ইলিশ মাছটা খাবার চাইছিল। এই কথাটা না আমার কাছে সব সময় মনের মধ্যে খালি খুঁজা পারে। বড় ভাই, ভাবি যেভাবে বলল আমার তো মনে হচ্ছে এটা স্বাভাবিক কোনো মৃত্যু না, ওর মৃত্যুর পিছনে কোনো একটা কারণ আছে। না না, কারণ কি থাকবি, মানুষ তো নহরহ মরতেছে, এর সময় হয়ে গেছে তাই মরে গেছে। না ভাই, এর পিছনের কারণ আমি যে করেই হোক বের করবই। তাই কোন দিন বাইর করা যাবে নি? না ভাই, আমি যেভাবেই হোক বের করবই। থাক, আমি চল। এই যে কিছু করতে যায় যদি সাপ মারা যায়,
ফাঁসির দড়ি তো আগে আমার গলায় ঝরবে নি। না, আমি এই কাম হতে দেব না। যে করেই হোক এই তদন্ত আমি আটকাবই। আচ্ছা শোনো, জীবন তো বাড়িতে চলে আসবে, আর যেভাবে তদন্ত হচ্ছে, গোয়েন্দা রিপোর্ট যেভাবে দিচ্ছে, তাতে তো সমস্যা হয়ে যাবে না, আমরা ধরা খায় যাবো না। ওটি তো ভাবতেছে গোয়েন্দাও যেভাবে গোয়েন্দাগিরি করি গেল বুঝছাও, জীবনও যে তার লাগাইছে চারদিক খালি খোঁজ খবর লাগাচ্ছে। এখন যদি বাই চান্স আমার এই নাম উঠে আসে, তদন্তে যদি ধরা পড়ে যায় খুনি আমরা দুইজন, তাহলে তো আমার ফাঁসি আর কেউ আটকাতে পারবি না। নাই আমি তো ওই চিন্তাই রয়েছি, এর নাম গোয়েন্দা। শোনো, আমি যেদিন তদন্ত করবে আসলে না, আমি খালি ভয়ে ভয়ে রয়েছি, যদি ওরা গোয়েন্দা মানুষ যদি পায়ের ছাপ পর্যন্ত দড়ি ফেলা দেয়, যে বিধি হাঁটিয়ে গেছে, তাহলে তো বিপদ। এই একটা খুন করলে কি হয়? ফাঁসি হয়। একটা খুন করলে ফাঁসি হয়, তাই না? দুটি খুন করলে কি হয়? দুটো খুন করলেও ফাঁসি হয়। একটা মানুষের দুইবার করে কোনো সময় ফাঁসি হয়? না, মরে গেলে তো তা গেলই, পরে কাট দিবি। তাহলে একজন এক মারিছি, আরেকজন এক মারলে তো আমার পথ ক্লিয়ার। কেউ তদন্ত করারও নেই, ফাঁসি দেওয়ারও নেই। এত বুদ্ধি তোমার মাথায়, হ্যাঁ? আগের তেন তো টের পাই নেই, তুমি তো ভালো বুদ্ধি দিছো। শোনো শোনো, যা মাইরে তো খুনি ভাবি হইছি, এবার দেবরকে মাইরে খুনি ভাবি হব। জোড়া খুন করলে তো আর অসুবিধা নেই, ফাঁসি ওই একবারই হবে নি। আর তদন্ত করার লোক যদি না থাকে, ফাঁসি কি করে হবি? আল্লাহ, কি হলো এবার? আচ্ছা, মারিয়ে তো ফেলাবো ঠিক আছে, কিন্তু এই পাড়ার লোকজনে বুঝবো কি করি? আহা, কয়দিন আগে জীবনের বউ মরেছে, হ্যাঁ, লোকজন শোধ করলে কব যে জীবন জীবনের বুক সেই ভালোবাসতি, তো জীবনের বয়স শোকে শোকে জীবন মরে গেছে। মানে এক জীবনের জন্য আর এক জীবন শেষ। চলো। শোনো, পথের কাটা শেষ হয়ে গেছে। ওটাও সেরকম করে, এটাও সেরকম করে। তাহলে আমার আর বিচার করবি কিটা, ফাঁসি দিবি কিটা, সব আপদ পালা শেষ। এখন আমরা এখন নিশ্চিন্তা, খালি খাবো দাবো আর ঘুরবো। বাহ বাহ বাহ, এটাই তাহলে তোমাদের আসল রূপ। জীবন, তাহলে তুমি কি জানো? এনে কিটা? ওখানে কেউ নেই। তোমরা কি ভাবছো আমি এখানে শুয়ে থাকবো আর গলা টিপ দিয়ে মেরে ফেলবে? এত সোজা? যখন আমি প্রবাস থেকে আসি তখনই আমি সন্দেহ করি যে সূচনা এমনি এমনি মারা যায়নি, ওকে খুন করা হয়েছে। আর যখন আমি সিআইডি অফিসার থেকে সব কিছু তদন্ত করতে গিয়ে শুনতে পাই, তখন এই প্ল্যান, তোমাদের প্ল্যানের সব কথা আমি শুনতে পারি। সেদিনই কি হয়েছিল
আজকে দুজন বলবে, বলো। ভাই শোন, আসলে আমরা বিশাল অন্যায় করে ফেলা দিচ্ছি। সেদিন কি হয়েছিল আমি সব তোর কাছে করছি, তাহলে তুই শোনেক। ভাইজান আপনি হ্যাঁ, আসলাম একটু তোমার কাছে। আমি ওই আমার না ওই 60-70 হাজার টাকা লাগবে, টাকাটা দাও। কত? এই 70 কিংবা 60 হলেও চলে, আর 10 না হয় বাড়ির থেকে জোগাড় করে নেবো না। 60-70 হাজার টাকা বলছিলাম, এত টাকা আপনি কি করবেন? দরকার আছে, সব কথা তো তোমাদেরকে বলা যাবে না। দেখেন ভাইজান, আপনার ছোট ভাই প্রবাসে গেছে, ওখানে নাও রাত দিন পরিশ্রম করে তারপর টাকাগুলো পাঠায়। এই যে আমাকে দেখেন, আমি তো প্রবাসীর বউ, 8-10টা প্রবাসীর বউকে দেখি তারা খুব বিলাসিতা করে, আমি চাইলেও কিন্তু পারি, কিন্তু আমি কিন্তু কখনো সেটা করি না। কারণ আমি যখন আপনার ভাইয়ের সাথে কথা বলি না, আমি ওরে দেখি, আমি জানি ও কতটা পরিশ্রম করে। এত পরিশ্রমের টাকা না খরচ করতে আমার খুব কষ্ট হয়। এই যে দেখেন, আমি গ্যাসে রান্না করি না, খড়িতে রান্না করি। কেন জানেন? একটা গ্যাস কিনলে 1500 থেকে 2000 টাকা খরচ হয়ে যাবে, আমি সেইটা বাঁচাই। অথচ দেখেন, আপনি যখন তখন আপনার টাকার দরকার, আপনি চলে এসে বলেন যে টাকা দাও। আমি কিন্তু কখনো না করি না, দিয়ে দিই। কিন্তু বলি কি ভাইজান, এত টাকা আপনি কি করেন সত্যি আমি জানি না। আপনি কি একটাবার ভাবেন না যে আপনার ভাই এত কষ্ট করতেছে, সেই টাকা আপনার যখন দরকার তখনই এসে বলেন? টাকা কি ইনকাম করতে কষ্ট হয় না? শোনো, টাকা তুমি দিবা না বললে হতো। হ্যাঁ, এত বড় লম্বা লাইনের জ্ঞানের কবিতা তো আমাকে শোনানোর দরকার ছিল না। আপনি কিন্তু শুধু শুধু আমার উপর রাগ করতেছেন। দেখেন ভাইজান, আপনাকে এর জন্য জিজ্ঞাসা করলাম কী কারণে আপনার টাকা দরকার। আপনি যদি বিশেষ কোনো দরকার হতো তাহলে অবশ্যই আপনার ভাইয়ের সঙ্গে আলাপ করে আমি ভেবে দেখতাম। কিন্তু আপনি যেহেতু বলতেই পারবেন না, আমিও সেই টাকা দিতে পারবো না। সব কথাই তো আর তোমার সঙ্গে শেয়ার করা যাবে না, এই জিনিসটা মাথায় রাখতে হয়। আমি তোমার ভাসুর, আমার সঙ্গে কথাবার্তা বললে হিসাব করে বলো। টাকা দিবে না ভালো কথা, এত কথা বলো কেন? দেখেন ভাইজান, আপনি রাগ করেন আর যাই করেন, আমি আপনাকে 60-70 হাজার কেন, আমি আপনাকে 6,000 টাকাও দিতে পারবো না। ঠিক আছে, তুমি পারবে না এটা আমি মনে মনে ভাবেছিলাম যে আমাকে তুমি দিবা না, কিন্তু তোমাদের জন্যে আমি কিন্তু বসে থাকিনি। তোমাদের জন্য আমি অনেক কিছু করছি, অনেক, যার প্রতিদান তোমরা জীবনেও শোধ করতে পারবে না। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, বড় ভাই তো শুনছে বাবার মতো, তাদের কর্তব্য ছোট ভাইদের মানুষ করার, আপনি করছেন। আর আপনার ভাই এই যে আজ 3টা বছর বিদেশ গেছে না, এই 3টা বছর কিন্তু আপনাদের সমস্ত খরচ কিন্তু আপনার ভাই চালায়। আপনি যখন যেটা চান তখন সেটা দেয়। ও কিন্তু কখনো আপনাকে ভাবে না যে আপনার তার ভাই আপনাকে দিবে না, এরকম কিন্তু ভাবে না। আমার জন্য একটা শাড়ি কিনলে ভাবির জন্য কিন্তু একটা শাড়ি কিনে। এই যে তুমি একটা কথা বললে না, তোমার বাবার মতো, হ্যাঁ, শুনেছি যে কলিকালের ছেলেমেয়েরা এরা বাবা মাকে সম্মান করতে ভুলে যাবে। তোমাদেরকে দেখে সেটা আমি এখন টের পাচ্ছি যে আসলেই কলির যুগের এই কথাটা মনে হয় সত্য হবে। দেখেন ভাইজান, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আপনি কেন বোঝেন না? এতগুলো টাকা আপনি নিয়ে কী করবেন? হঠাৎ করে নষ্ট করবেন? এই টাকা ইনকাম করতে কত সময় লাগে একবার ভেবে দেখছেন? ওর জীবনটা করতে কত সময় লেগেছে এটাও ভাবে না, তুমিও ভাবো না। ঠিক আছে, দিবা না, কিন্তু এত বড় লম্বা কবিতার লাইন না পড়াটাই ভালো ছিল। ভাইজান, ধ্যাৎ, শুধু শুধু ভাইজান আমাকে ভুল বুঝলো, কিন্তু একটা বড় চিন্তা করে না আমার আবার প্রবাসে কত কষ্ট করে। যা বাবার ভাবুক, আমি কাজ করতেছিলাম, কাজ করি। কে গো, মন খারাপ করে বসে রয়েছে? ওকে মন খারাপ হবি না? কে, কি হয়েছে? সুসুনক যা কইলাম যে সুসুনা আমার কিছু টেকার দরকার। দেশে সে বিশাল বড় জ্ঞানের কবিতা শোনা দিল আমাকে। কে?
এত টাকা পয়সা কি করেন? প্রবাসে এত কষ্ট করে টাকা পয়সা কামাই করতেছে, আপনারা খালি টাকা উড়িয়েন, বসে বসে খান, কাম কাজ করেন না। আমি দেখেন না, না খায় খায় দরকার পড়ে শুকে যাব, তাও আমি ওই টাকা ভাঙবো না। আমার স্বামীর কষ্টের টাকা, সে জ্ঞান গরিমা দিয়ে আমার কেমনভাবে সাইজ করলে, আমি লাস্টে কী করব? রুটি বলার মতো বলে রুটি হয়ে বাড়া চলে আসলো। সেই জন্যই মন খারাপ করি এখানে এসে বসে রইছ। শোনো, ওই যে জীবনে বিদেশ পাঠানোর সময় কষ্ট করি কত টাকা পয়সা খরচ করি বিদেশ পাঠাইলে, আর এখন সূচনা তো দিন পাই গেছে, তোমার কষ্টের কথা মনে রাখবি কে? বুঝছাও? দেখো না, জীবন বিদেশ যায় কি করলি? সূচনার নামে অ্যাকাউন্ট করলি, সূচনার অ্যাকাউন্টে টাকা পাঠায়। তোমার কি করা লাগে? হাত পাইতে পাইতে টেকা নেওয়া লাগে। তাহলে তার টাকা আমার তো হাত পাতে লওয়াই লাগবে, কিন্তু আমি যে কামটা করেছি ওর জন্যে এটুক তো তারা মাথার ভিতরে একটু রাখা লাগবে। রাখবি না নে, ও তো দিন পাই গেছে। শোনো, সূচনা বেশি লাভ পারতেছে তো, এই লাভ পারা যদি বন্ধ করে দেই আমরা, তাহলে ও সব দেবা করে যাবে। কেবা করে লাভ পারা বন্ধ করে দেবো? শোনো, ওক যদি বিদায় করে দেই, তাহলে তো আর তোমার ওই হাত পাইতে পাইতে টেকা নেওয়া লাগবে না নে। একটা কথা চিন্তা করো তো, ওই যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট থাকবে না কার নামে? ও তুমি কলে আর হলে ও এক বিদায় করে দেবো, ও যদি না যায়। আরে অ্যাকাউন্ট কার নামে হবে না সে কথা কও। আমার নামে আসবেনি তখন। হ্যাঁ, তাহলে চিন্তা করো, সূচনা যদি এই বাড়িতে বিদায় করি, সরা দেই, তাহলে এখন চলে যাবে না তোমার নামে। আর তোমার আর ওই হাত পাইতে পাইতে কল লাগবে না। সূচনা 10,000 টাকা দাও, সূচনা 5,000 টাকা দাও, তখন সব টাকা তোমার হাতের মুঠোয় চলে আসবে। ও জীবনে যাবেও না নে, টাকা আমার কাছে আসবেও না নে। তোমার খালি পাগলামি বুদ্ধি। শোনো শোনো, ও যাবি লাই, ওর ঘাড় যাবি। শোনো, ওকে পৃথিবীর তিনি সরা দেব, তাহলে আর কোনো আপদ বালায় আমার এই পথে বাধা হতে পারবি না নে। ইরি আল্লাহ, পৃথিবীর তেল সর দিয়ে মানে মেরে ফেলা দেবে? কেবা করে মারবো? সে বুদ্ধি তো তোমার ঘটে নেই, তাই না? সেবা করে মারি মারবো না, খালি তুমি আমার সাথে থেকে। থাকবো না, তাও যদি টেকার বান্ডিলগুলি আমারে আসে, তাহলে চলো বুদ্ধি কোন ফাইনাল। সাহস পাবে না তো আবার? সাহস পাবো না নে, এর চেয়ে কত কঠিন কঠিন কাম করলাম, খালি তুমি জানো না তাই। না, তোমার প্রতি আমার সে বিশ্বাস আছে, দেখা লাগবে তো বউটা কাজ। তাহলে চলো, দেরি করার দরকার কি? যতক্ষণ কাজ বাঁধা রাখবো না ততক্ষণ আমার জন্য অমঙ্গল হবে নি। চলো যাই। ঠিকই কইছ, পথের কাটা বেশিক্ষণ পথে রাখতে নেই, হ, উপরি ফেলা দেওয়া লাগে। চলো। না না না, মরে গেছে। ওগো, মরে তো গেল, এখন কি করি কত দেখি। শোনো, কিচ্ছু না, সিম্পল ব্যাপার। আমরা একটা জিনিস প্রচার করবো, রাত্রি খাওয়া দাওয়া করে শোয়েছে, হ্যাঁ, সকালবেলা ডাকি আর ঘরের দরজা খুলে না, ওর দরজা ভাঙে চুরে ঢুকে দেখি মরে আছে।
তার জন্য এখন কি করা লাগবে কত? তুইজন এই ঘর থেকে বাড়ায় সারিয়ে কাদা ধরি এখনকার নাটকটাই হইলে আসল। আসল নাটক। এই নাটকটুক জমাতে পারলেই টোটাল টুক জমি ক্ষীর হয়ে যাবে, বুঝছো? চলো হেনতে নিয়ে একটা সিক্কির মারো। এই তো হলো শোন ঘটনা, তারপরেই আমরা বিপদে পড়ে যাই। ছি ছি ছি, তোমাদেরকে তো আমি ভাই ভাবি ভাবতাম না। তোমাকে আমি সব সময় আমার বাবার স্থান দিয়েছি। আর ভাবি, তুমি বলতে পারবে কোনোদিন তোমাকে আমি আমার ভাবির চোখে দেখছি? সব সময় তোমাকে আমি আমার মায়ের চোখে দেখছি। সূচনার কি এমন অপরাধ ছিল যে তোমরা দুইজন মিলে এই জঘন্য কাজটা করতে পারলে? ও কি খুবই বড় অপরাধ করছিল যার কারণে তোমরা এই পৃথিবী থেকেই ওকে বিদায় করে দিলে? আর ভাইয়া, তুমি সূচনাকে সবসময় বলতা, সবসময় খোটা দিতা যে তোমার জমি বেচে আমি বিদেশ গেছি। কই, তোমার 5 বিঘা জমি তো ঠিকই আছে। তোমার জমি বেচা টাকা দিয়ে আমি বিদেশ যাইনি। আমার 5 বিঘা থেকে 2 বিঘার জমি বেচে সেই টাকা দিয়ে তুমি আমাকে বিদেশ পাঠিয়েছো। আর তুমি সব সময় সূচনাকে এই খুঁটা দিয়ে আসছো। সূচনা কিন্তু সব কিছুই আমাকে বলছে, তারপরেও আমি কিছুই তোমাকে বলিনি, কারণ আমি তোমাকে আমার বাবার স্থান দিয়েছিলাম। আর তোমরা দুইজন মিলে আমার বউকে জীবন, নৃশংসভাবে খুন করতে পারলে। জীবন, আমরা ভুল করে ফেলাইছি, আমাদের তুই মাফ করে দে। বুঝতে পারিনি। তোমাদের কোনো ক্ষমা নাই। তোমরা যে পাপ করছো সেই পাপের সাজা তোমাদেরকে পেতেই হবে। বাইরে সিআইডি অফিসাররা ওয়েট করতেছে, এখনই তোমাদেরকে ওদের হাতে তুলে দেবো। আসো।